অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস 2005 সালের 12ই জুন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে তিনি একটি বক্তৃতা প্রদান করেন, যেটিকে বলা হয় দুনিয়ার সবথেকে পাওয়ারফুল ও লাইফ চেঞ্জিং মোটিভেশনাল বক্তব্যগুলোর একটি। এই ভাষণটি পৃথিবীর বহু মানুষের জীবন বদলে দিয়েছে। বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী স্ট্রংলি রিকমেন্ড করেছেন, লাইফে একবার হলেও সবার এটি শোনা উচিত। তাই বলবো, বাংলায় ভাষণটি মনোযোগ দিয়ে শুনুন আর গভীরভাবে অনুধাবনের চেষ্টা করুন। তো চলুন পৃথিবীর বিখ্যাত সেই ভাষণটি শোনা যাক। স্টিভ জবস ধন্যবাদ দিয়ে কথা শুরু করলেন। বিশ্বের সেরা একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তোমাদের সঙ্গে থাকতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। সত্যি বলতে আমি কখনো কলেজ পাশ করতে পারিনি। আজই প্রথম আমি কলেজ গ্র্যাজুয়েশনকে এত কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প বলতে চাই। আর বেশি কিছু বলবো না, শুধু 3টি গল্প শোনাবো। প্রথম গল্পটি বিন্দুর সংযোগ সম্পর্কে। রিড কলেজে ভর্তি হওয়ার 6 মাস পরে আমি পড়ালেখা বাদ দিই। কিন্তু আমি কলেজ থেকে সত্যিকারের চলে যাওয়ার আগে 18 মাস বা তারও বেশি সময় ধরে ড্রপ ইন অবস্থায় সেখানে থাকি। প্রশ্ন হলো, তাহলে কেন আমি কলেজে পড়া বাদ দিলাম? আমার জন্মের আগেই আসলে বাদ পড়ার ঘটনা ঘটেছিল। আমার বায়োলজিক্যাল বা গর্ভধারিণী মা ছিলেন অল্প বয়সী অবিবাহিত একজন স্নাতক শিক্ষার্থী। তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দিবেন। মা খুব করে চাচ্ছিলেন আমাকে যারা দত্তক নেবেন তাদের যেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে। তো একজন আইনজীবী ও তার স্ত্রী আমার জন্মের পরে আমাকে দত্তক নেওয়ার কথা ছিল। কিন্তু সেই দম্পতি শেষ মুহূর্তে একটি মেয়ে শিশু চান বলে আমাকে নেবার সিদ্ধান্ত বাদ দিয়ে দেন। আমার বর্তমান বাবা মা তখন দত্তক নেয়ার অপেক্ষমান তালিকায় ছিলেন। মধ্যরাতে তারা ফোনে জানতে পারেন একটি অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, তোমরা নিতে চাও কি না বলো। তখন তারা বললেন অবশ্যই। আমার আপন মা পরে জানতে পেরেছিলেন যে আমার বর্তমান মা কখনো কলেজ স্নাতক হননি, আর আমার বর্তমান বাবা কখনো উচ্চ বিদ্যালয় শেষ করেননি। তাই আমার আসল মা চূড়ান্ত সময়ে দত্তক দেওয়ার কাগজপত্রে সই করতে অস্বীকৃতি জানান। কিন্তু কয়েক মাস পর আমার সম্ভাব্য বাবা মা আমাকে কলেজে পাঠানোর প্রতিশ্রুতি দেন। এরপর আমার আসল মা তাদের কাছে আমাকে দত্তক দিতে রাজি হন। তাই আমার জীবনটা এভাবেই শুরু হয়েছিল এবং 17 বছর পরে আমি কলেজে গিয়েছিলাম। কিন্তু আমি নির্বোধের মতো একটি কলেজ বেছে নিয়েছিলাম। সেই কলেজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতোই ব্যয়বহুল ছিল। আমার শ্রমজীবী মা বাবার সব সঞ্চয় আমার কলেজের টিউশন ফি দিতে ব্যয় হতো। ভর্তির 6 মাস পরে কলেজের কোনো গুরুত্ব খুঁজে পাইনি। কলেজ কিভাবে আমার জীবন খুঁজে বের করতে সাহায্য করবে তা আমি জানতাম না। মা বাবা আমার জন্য তাদের সারা জীবনের অর্জিত অর্থ কলেজের পেছনে ব্যয় করতে শুরু করেন। এসব কারণে আমি কলেজ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিই। আমি বিশ্বাস করতাম সব ঠিক হয়ে যাবে। সেই সময় এই সিদ্ধান্ত বেশ ভীতিকর ছিল, আর এখন পেছনে ফিরে তাকালে দেখি তা ছিল আমার নেয়া সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। যে মুহূর্তে আমি কলেজে যাওয়া বাদ দিয়ে দিলাম, তখন আমি অপ্রয়োজনীয় ক্লাসে যাওয়া বন্ধ করে দিই। আমার কাছে যে আগ্রহের ছিল সেই ক্লাসগুলো আমি শুরু করি। সময়টা আসলে তেমন রোমান্টিক ছিল না। ছাত্রাবাসে আমার থাকার কোনো রুম ছিল না। আমি বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমাতাম। আমি কোকের বোতল ফেরত দিয়ে যে 5 সেন্ট পেতাম তা দিয়ে আমি খাবার খেতাম। আমি প্রতি রবিবার হরে কৃষ্ণ মন্দিরে 7 মাইল হেঁটে যেতাম, যাতে আমি সপ্তাহে অন্তত একবার পুরো খাবার খেতে পারি। কিন্তু আমি এটাকে পছন্দ করতাম। আমার কৌতূহল এবং অন্তর্দৃষ্টির কারণে আমি আমার জীবনে যা কিছু করেছি তা পরে আমার জন্য অমূল্য প্রমাণিত হয়েছিল। সেই সময়ে রিড কলেজ সম্ভবত দেশের সেরা জায়গা যেখানে ক্যালিগ্রাফি নকশা শেখানো হতো। পুরো ক্যাম্পাস জুড়ে বিভিন্ন পোস্টার থেকে শুরু করে প্রতিটি ড্রয়ারের বিভিন্ন লেবেল সুন্দরভাবে হাতে এঁকে ক্যালিগ্রাফ করা হয়েছিল। যেহেতু আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম, তাই আমার সাধারণ ক্লাস করার দরকার ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম কিভাবে ক্যালিগ্রাফি করতে হয় তা শিখতে ক্লাস করা শুরু করি। আমি শেরিফ ও সেন্ট শেরিফ টাইপফেস সম্পর্কে শিখেছিলাম। এছাড়াও শিখেছিলাম বিভিন্ন অক্ষর সংমিশ্রণের মধ্যে কিভাবে স্থান পরিবর্তন করতে হয়, কী উপায়ে টাইপোগ্রাফিকে দুর্দান্ত করে তোলা যায় তা শিখেছিলাম।
এটা ছিল সুন্দর, ঐতিহাসিক, শৈল্পিক উপায়ে সূক্ষ্মভাবে আঁকার কৌশল, যা বিজ্ঞান ক্যাপচার করতে পারে না, এবং আমার কাছে বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছিল বিষয়টি। এর কোনোটিরই বাস্তবে আমার জীবনে কোনো কাজে লাগবে বলে আশা করিনি। কিন্তু 10 বছর পরে যখন আমার প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করেছিলাম, তখন এর পুরো ব্যাপারটাই আমাদের কাজে লেগেছিল। আমরা ম্যাকের সব ডিজাইন করি। ম্যাক ছিল সুন্দর টাইপোগ্রাফি সহ প্রথম কম্পিউটার। আমি যদি কলেজে সেই কোর্সে না পড়তাম, তাহলে ম্যাকের একাধিক টাইপফেস বা সদৃশ্য ফন্ট থাকতো না। তখন উইন্ডোজ সবে ম্যাককে নকল করা শুরু করে। আমি যদি ড্রপ আউট না হতাম, আমি কখনোই ক্যালিগ্রাফি ক্লাসে যেতাম না। তখন পার্সোনাল কম্পিউটারে চমৎকার টাইপোগ্রাফি হয়তো থাকতো না। অবশ্যই আমি যখন কলেজে ছিলাম, তখন সামনের দিকে তাকিয়ে এই বিন্দুগুলোকে সংযুক্ত করা অসম্ভব ছিল। কিন্তু 10 বছর পর যখন পেছনে ফিরে তাকাই, তখন সব কিছু খুব পরিষ্কার মনে হয়, বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না। তুমি শুধু পেছনে তাকিয়েই জীবনের বিন্দুগুলোর সংযোগ করতে পারবে। সুতরাং তোমাকে বিশ্বাস করতে হবে যে এখন যা ঘটছে, জীবনের সব বিন্দু ভবিষ্যতে কোনো না কোনোভাবে সংযুক্ত হবেই। কিছু বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এসব হচ্ছে তোমার অন্তর্দৃষ্টি, ভাগ্য, জীবন, কর্ম, যাই বলো না কেন। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্প প্রেম ও হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। ও যার আমি আমার মা বাবার গাড়ির গ্যারেজে অ্যাপল কোম্পানি শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল 20 বছর। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম এবং 10 বছরের মাথায় অ্যাপল কম্পিউটার গ্যারেজের 2 জনের কোম্পানি থেকে 4000 কর্মীর $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30 বছর হয়, তার অল্প কিছুদিন আগে আমরা আমাদের সেরা সৃষ্টি কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়। কিভাবে একজন তার নিজের করা কোম্পানি থেকে চাকরিচ্যুত হতে পারে? ব্যাপারটি এমন, অ্যাপল যখন বড় হতে লাগলো, তখন আমি কোম্পানিটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন মেধাবী একজনকে নিয়োগ দিলাম। ভাবলাম সে আমার সাথে ভালোভাবে কোম্পানিটি এগিয়ে নেবে। প্রথম বছর সব কিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনার মতভেদ দেখা দিল। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে বের হয়ে গেলাম এবং বেশ প্রকাশ্যে আমাকে বের করে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক জীবনের পুরোটা সময় যেখানে মনোযোগ দিয়েছিলাম, তা আমার কাছ থেকে এক নিমিষেই হাতছাড়া হয়ে যায় এবং এটা ছিল একেবারে ধ্বংসাত্মক। আমি সত্যিই জানতাম না আগামী কয়েক মাসের জন্য আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা আমি পালন করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড ও বব নয়েসের সঙ্গে দেখা করি এবং খারাপ ফলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। সবার চোখে আমি খুব ব্যর্থ ছিলাম। এমনকি তখন আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম। সব কিছুর পরেও আমি আমার আগের কাজগুলোকে এখনও ভালোবাসি। অ্যাপলোর ঘটনাগুলোও সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমি এখনও আমার কাজকে ভালোবাসি। তাই আমি আবার গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপোলো থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হবার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম। নিশ্চিত ছিল না কোনো কিছু। এই সুযোগে চাপমুক্ত হয়ে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে প্রবেশ করি। পরের 5 বছরের মধ্যে আমি একটি কোম্পানি নেক্সট ও আরও একটি কোম্পানি পিকচার শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের, যিনি পরে আমার স্ত্রী হয়েছিলেন। পিকচার থেকে আমার পৃথিবীর প্রথম অ্যানিমেটেড ছবি টয় স্টোরি তৈরি করি। পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয়।
এবং আমি আবার অ্যাপলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছি সেটা এখন অ্যাপোলোর বর্তমান সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে, এবং লরেন আর আমি মিলে গড়ে তুলি একটি সুখী পরিবার। আমি বেশ নিশ্চিত এগুলোর কোনো কিছুই আমার জীবনে ঘটতো না যদি না আমাকে অ্যাপোলো থেকে বের করে দেয়া হতো। এটা ছিল আমার জন্য ভয়ানক স্বাদের একটা ঔষধ, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকারও ছিল। কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তুমি তোমার কাজ নিয়ে তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করতে পারবে। তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ, তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, কোথাও অপেক্ষা করো না। তোমার মন আর সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দিবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে। এটা যে কোনো দুর্দান্ত সম্পর্কের মতোই, যত সময় যাবে এটি তত ভালো হতে থাকবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার তৃতীয় গল্প মৃত্যু নিয়ে। 17 বছর বয়সে আমি একটি উদ্ধৃতি পড়েছিলাম, তুমি যদি প্রতিদিন এটা ভেবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে কোনো একদিন তুমি অবশ্যই সঠিক হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকাই আর নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? পরপর কিছুদিন সেই প্রশ্নের উত্তর যদি না হতো, আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মারা যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, কারণ সকল বাহ্যিক আশা প্রত্যাশা, অহংকার, ব্যর্থতার ভয় বা লজ্জা, এই সব কিছুই মৃত্যুর মুখে হারিয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মারা যাবে। এরই মধ্যে তুমি নগ্ন হয়ে আছো, যেখানে তোমার হৃদয়ের কথা না শোনার কোনো কারণ নেই। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30 আমার একটা স্ক্যান হয়। এতে স্পষ্ট দেখা যায় যে আমার প্যানক্রিয়াসে একটা টিউমার আছে। আমি তখন জানতাম না প্যানক্রিয়াস জিনিসটাই বা কী। আমার ডাক্তাররা বললেন এই ক্যান্সার প্রায় নিশ্চিতভাবে আরোগ্য হবার নয়, এবং আমি বড়জোর 3 থেকে 6 মাস বাঁচব। আমাকে বাসায় ফিরে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলতে বললেন। সোজা কথায় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলবে ঠিক করেছ তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হচ্ছে সব কিছু গোছগাছ করে রাখা, যাতে তোমার পরিবারের সবার জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়, অর্থাৎ সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো। সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল। এরপর আমার পেটের ভিতর দিয়ে গিয়ে আমার ইন্টেস্টাইন থেকে সুই দিয়ে কিছু কোষ নিয়ে আসলো। আমাকে অজ্ঞান করে রেখেছিল, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল যে আমার ডাক্তাররা এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করার পর কাঁদতে শুরু করেছিল, কারণ আমার যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটার আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া, এবং আমি আশা করি আরও কয়েক দশকের জন্যও এটা যেন তাই হয়। এভাবে বেঁচে থাকার মাধ্যমে আমি এখন তোমাদের বলতে পারি মৃত্যু একটি দরকারি বিষয়। মৃত্যু বুদ্ধিভিত্তিক ধারণার চেয়েও একটু বেশি। আমি বলতে চাই কেউ মরতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় আসলে তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চায় না। যদিও মৃত্যু আমাদের সবার শেষ গন্তব্য, কেউ কখনো মৃত্যু থেকে পালাতে পারেনি। মৃত্যু যেমন হওয়া উচিত ঠিক তেমনই।
মৃত্যু সম্ভবত জীবনের অন্যতম সেরা ভাবনা। মৃত্যু জীবনে পরিবর্তন আনার বড় প্রভাবক। নতুনের জন্য পথ তৈরি করতে পুরনোকে সরিয়ে দেয়। এই মুহূর্তে আপনি নতুন, কিন্তু কিছুদিনের মধ্যে আপনি ধীরে ধীরে পুরনো হয়ে যাবেন, তারপর হারিয়ে যাবেন। এতটা নাটকীয়ভাবে বলার জন্য আমি দুঃখিত, তবে এটাই সত্য। তোমার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। গোঁড়ামিতে স্থির থেকো না। গোঁড়ামি তো অন্য মানুষের চিন্তার ফলাফল হিসাবে টিকে থাকে। অন্যের মতামতের মাধ্যমে নিজের ভেতরের চিন্তাকে হারিয়ে যেতে দেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মন আর ইন্দ্রিয়কে অনুসরণ করার সাহস রাখা। তোমার মন ও ইন্দ্রিয় জানে তুমি সত্যিই কী হতে চাও। বাকি সব মতামত গুরুত্বপূর্ণ না। আমি যখন তরুণ ছিলাম তখন দ্য হোল আর্থ ক্যাটালগ নামের একটি আশ্চর্যজনক ম্যাগাজিন প্রকাশনা ছিল। সেটি আমার প্রজন্মের কাছে বাইবেলের মতো ছিল। সেটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামে এক ভদ্রলোক, যিনি মেলন পার্কের কাছেই থাকতেন। তিনি কাব্যিক ভাবনায় বইটিকে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষ দিকের কথা। তখন পার্সোনাল কম্পিউটার ও ডেস্কটপ পাবলিকেশন ছিল না, তাই পত্রিকাটি বানানো হতো টাইপরাইটার, কাঁচি এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে। পত্রিকাটি ছিল কাগজের মোড়কে বাঁধা গুগলের মতো। অনেক তথ্যে সমৃদ্ধ পত্রিকাটি গুগলের 35 বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট ও তার দল দ্য হোল আর্থ ক্যাটালগের বেশ কয়েকটি সংখ্যা প্রকাশ করেন। ম্যাগাজিনটির প্রকাশনা তারা পরে বন্ধ করে দেন। তারা দারুণ একটি শেষ সংখ্যা প্রকাশ করেছিলেন। সময়টা তখন 1970-এর দশকের মাঝামাঝি, আর আমি তখন তোমাদের বয়সী ছিলাম। ম্যাগাজিনের শেষ সংখ্যার পেছনের কাভারে একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে কান্ট্রি রোডের ভোরবেলার একটি রাস্তার ছবি ছিল। আপনি দুঃসাহসিক হলে সেই পথ দিয়ে হেঁটে যাবেন, এমন এক ধরনের আবহ ছিল। সেই ছবির নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল ম্যাগাজিনটির শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি সবসময় নিজের জন্য এটি কামনা করি। এখন গ্র্যাজুয়েশন শেষে তোমরা নতুন করে শুরু করতে যাচ্ছ। আমিও তোমাদের জন্য একই কামনা করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হাংরি, স্টে ফুলিশ।